আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। আমাদের আজকের আলোচনা এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই একটি অবৈধ এবং অসাংবিধানিক প্রক্রিয়া। আপনারা খেয়াল করে দেখুন যে এই এসআইআর এর সাথে সাথে যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যে 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে 2026 সালের ভোটার তালিকায় নাম বাদ যাবে। বাংলাদেশি শব্দটা যেন একটা অশুভ শব্দে পরিণত হয়ে গেছে, আর তার পাশাপাশি আরেকটা শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে, রোহিঙ্গা, ঘুষপেটিয়া। তো এই বাংলাদেশি রোহিঙ্গিয়া ঘুষপেটিয়াদের খুঁজে খুঁজে বার করার জন্য নাকি এই এসআইআর। আর সেইটা বিজেপি নেতারা বলছে যে এই খুঁজে খুঁজে বার করার পরে তাদেরকে ডিলিশন করা হবে, ভোটার তালিকায় বাদ দেওয়া হবে 26 সালের, এবং সেই সমস্ত ঘুষপেটিয়াদের মিলিটারি বিএসএফ কে দিয়ে চ্যাং দোলা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই চ্যাং দোলা করে অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে গর্ভবতী মহিলাও আছে, এবং বাধ্য হয়ে সরকার সেই সমস্ত গর্ভবতী মহিলাদের এখন ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ সরকারের গালে সপাটে থাপ্পড় মারছে ভারতের আইন, তবুও নির্লজ্জ সরকার ইলেকশন কমিশনকে দিয়ে এরকম একটি কাণ্ড করছে, তাতে বহু মানুষ তাদের বিভিন্ন রাজ্য থেকে ধরে 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 বাংলাদেশে চালান করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে তারা বন্দি দশা কাটাচ্ছে, এবং সেই বন্দি দশা কাটানোর পরে এখানে তাদের যে আত্মীয় স্বজন অথবা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটাকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করে তাদের ফিরিয়ে আনছে। এই সপাটে থাপ্পড় খেয়েও এখানকার বিজেপি নেতারা তাদের শিক্ষা হচ্ছে না। তারা বলছে যে এদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ দেশের নাগরিক হিসেবে তাদেরকে বাদ দেওয়া হবে, এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি মতুয়াদের একজন স্বঘোষিত নেতা, তিনি ঠাকুর পরিবারের সন্তান, তো তাকে এখন মতুয়ারাই ভালো করে সিধা করে ছাড়ছেন। সেই বিজেপির দালাল আরএসএস এর মানে নবতর যে সংযোজন, সে বলছে যে মতুয়ারা নাকি ছদ্মবেশে রোহিঙ্গিয়া এবং মুসলমান, এবং ওই ঠাকুর বাড়িতে যারা ধর্নায় বসেছে সবকটাই হচ্ছে রোহিঙ্গিয়া এবং মুসলমান, তারা এই ধর্নায় বসেছে। সুতরাং যদি এসআইআর এ তাদের নাম বাদ যায় তাহলে ওই শান্তনু ঠাকুর নাকি তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। মতুয়াদের প্রতি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে ওই ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে একটা কুলাঙ্গার, সেটা দেখিয়ে দিচ্ছে এই শান্তনু নামে একটা কুলাঙ্গার। তো স্বাভাবিক কারণেই এই যে নাগরিকত্বের আবেদন করছে, ওরা আবার কি করছে, 300-400 জায়গায় সিএএ ক্যাম্প করছে। অর্থাৎ শান্তনু পরিষ্কার করে বরাত নিয়েছে যে এই যে মানুষগুলোর ভারতের নাগরিকত্ব রয়েছে, তারা ভোট দেয়, ভোটে দাঁড়ায়, এখানে চাকরি করছে, সেই সমস্ত মানুষকে বেনাগরিক করার জন্যে এর আগে মতুয়া কার্ড দিয়েছে, তারপরে হিন্দু কার্ড বিলি করছে, এখন সিএএ ক্যাম্প করে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় 300, 350, 400 জায়গায় ক্যাম্প করে
তারা একটা গিমিক তুলেছে, হ্যাঁ তুমি যদি এসআইআর এ বাদ পড়ে যাও তাহলে সিএএ তে যদি তুমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করো তাহলে তুমি পরবর্তীকালে নাগরিকত্ব পাবে। এই সমস্ত কথাবার্তা মানে একেবারে অশিক্ষিত এর মতো কথাবার্তা বলে মতুয়াদেরকে ভুল বুঝিয়েছে এবং মতুয়াদের সাথে গদ্দারি করেছে। মতুয়াদের সামনে রেখে তাদের পেছনে, প্রত্যেকের পেছনে ছুরি মেরেছে এই শান্তনু ঠাকুর। প্রশ্ন উঠেছে যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী এটা, না এটা নাগরিকত্ব যাচাই করা হচ্ছে? প্রিয় দর্শক, 4 নভেম্বর 2025 বাংলা সহ 9টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর শুরু হয়েছে। এই এসআইআরটা হচ্ছে এসআইআর এর দ্বিতীয় চরণ, অর্থাৎ প্রথম চরণে এসআইআর হয়েছে বিহারে এবং সেখানে আমরা দেখেছি যে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। কেউ কেউ বলছে 65 লক্ষ নয়, এটা 80 লক্ষের ওপরে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি 5 লক্ষের ওপরে ভুয়ো ভোটার হঠাৎ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে ওখানকার বিএলএ কেউ না জানতে পারে এরা কোথাকার ভোটার। অর্থাৎ ভোটে যে পোলিং এজেন্টরা থাকে, বুথে যারা কাজ করে রাজনৈতিক দলের মানুষেরা, তারা স্থানীয় মানুষ, তারা পরিষ্কার অর্থে জানে যে তার এই কেন্দ্রে, এই বুথে কে কোথায় থাকে। গ্রামের মানুষ তো আরো বেশি করে চেনে, কারণ গ্রামের মানুষের আত্মীয়তা অনেকটা বড়, তারা প্রত্যেকের মুখ চেনে, প্রত্যেকেই তারা আত্মীয়তার বন্ধনে রয়েছে। সুতরাং গ্রামের মানুষও জানে যে তার বুথে কতজন মানুষ আছে। কিন্তু নির্বাচন কমিশন একেবারে এসআইআর করার পরে কোনো কিছু তালিকা প্রকাশ করলো না কারা আছে, সেটাকে ডিজিটালাইজেশন করলো না, ফট করে জানিয়ে দিল যে 5 লক্ষের উপরে ভোটার রয়েছে বিভিন্ন জায়গায়। তাহলে নির্বাচন কমিশন যে ভুতুড়ে ভোটারগুলো ঢুকিয়ে দিচ্ছে তারা কারা? ভারতের সুপ্রিম কোর্টে এই নিয়ে 15-16টা জনস্বার্থ মামলা ইতিমধ্যেই হয়ে গেছে। অর্থাৎ এই এসআইআর অবৈধভাবে, অসংসদীয়ভাবে, সাংবিধানিক বহির্ভূতভাবে এই এসআইআর করা হচ্ছে, সেটা নিয়ে বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং রাজনৈতিক দলেরা এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা করে দিয়েছে এবং বিভিন্ন প্রশ্ন তুলেছে। সেই প্রশ্নগুলো আজকে আপনাদের সামনে আমি খানিকটা তুলে ধরব। 1 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, পার্লামেন্টের অধিবেশন। যারা রাজ্যসভায় এবং লোকসভায় নির্বাচিত হয়েছে তারা এসেছেন এবং তারা দাবি করছেন যে নির্বাচন কমিশন নির্বাচনের নামে ভয়ঙ্কর রকমের অন্যায় করছে এবং অনিয়ম করছে। এসআইআর এর মধ্যে দিয়ে ভারতের যে মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, খর্ব করা হচ্ছে এবং ভারতের সংবিধানের সাথে খেলা করা হচ্ছে। সুতরাং এসআইআর নিয়ে আলোচনা হোক। 1 তারিখ থেকেই চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি করার ফলে কোনোভাবেই সংসদ চালানো যাচ্ছে না। বিরোধীরা যখন দাবি তুলছে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, তখন হয় তারা পালাচ্ছে, না হলে এই যে ওম বিড়লা এবং রাজ্যসভার আরেকজন চেয়ারম্যান, তাকে দিয়ে চুপচাপ করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। অবশেষে গতকাল যেটা হয়েছে যে ভয়ঙ্কর বিরোধিতার কারণে ওয়েলে নেমে এসেছে, বাইরে এসে সড়কে এসে দাবি করেছে যে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে।
তারপরে সরকার বাধ্য হয়েছে বিজেপি যে এই শীতকালীন অধিবেশনের দুদিন এসআইআর নিয়ে আলোচনা হবে, সুতরাং অন্যান্য আলোচনাগুলো করতে দেওয়া হোক। কিন্তু সারা দেশের সমস্ত রাজনৈতিক দল বলছে আগে এসআইআর কে গুরুত্ব দিয়ে সেই আলোচনা করতে হবে, অন্য আলোচনা পরে হবে। বড় কথা হচ্ছে তুমি ভারতবর্ষের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মৌলিক অধিকার এবং সংবিধান গণতন্ত্র নিয়ে খেলা শুরু করেছো নির্বাচন কমিশন, এই নিয়ে সংসদেই আলোচনা হওয়া দরকার। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখেছেন যে চারিদিকে কেমন একটা ভয় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে এই বিজেপি সরকার। খেয়াল করে দেখুন, আমি ধীরে ধীরে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের সবারই মনে আছে এটা, যে গত সাধারণ নির্বাচনে মোদি একেবারে এই ড্রাকুলার মতো দাঁত সিটকে বলছে ইসবার 400 পার, ইসবার 400 পার। তো 400 পারটার হয়নি। ভারতবর্ষের মানুষ 400 থেকে নিচে নামিয়ে দিয়েছে, একেবারে অপান্তেও করে দিয়েছিল। এখন ল্যাংড়া খ্যাংড়া হয়ে গিয়ে দুপাশে দুটো ক্রাশ নিয়ে এই সরকার চলছে। আপনাদের বলে রাখি, এই যে মোদির ফেজ, এই ফেজ ভারতবর্ষের কালো অধ্যায় হিসাবে লিখিত থাকবে পরবর্তীকালে। মানুষেরা হিটলারকে যেমন থুথু দেয়, হিটলার সম্পর্কে যেমন কথা বলে, ঠিক একইভাবে মোহন ভাগবত, অমিত শাহ এবং মোদিকে মানুষ থুথু দেবে। এখানে বহুত্ববাদী দেশ, সেই বহুত্ববাদী দেশে এরকম একটি আগ্রাসী স্বৈরাচারী এই ধরনের শাসন কোনোদিন বরদাস্ত হয়নি, কোনোদিন বরদাস্ত হবেও না। কিন্তু শয়তান তো শয়তানের নীতি থেকে সরে যেতে পারে না, তাই শয়তান শয়তানের নীতি শুরু করেছে। 400 পার হয়নি তবু তারপরে থেকেই সাজাতে শুরু করেছে তাদের অন্য ঘুঁটি। এদের ধান্দা ছিল 400 পার করতে পারলেই তারা প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে ভারতের সংবিধানকে ধ্বংস করে দেবে। 1 নম্বর টার্গেট ছিল তাদের। ভারতের সংবিধানে গোটা ভারতকে একটি গণরাজ্যের কথা বলা হয়েছে, গণরাজ্য সমষ্টির কথা বলা হয়েছে। অর্থাৎ এই গণরাজ্য সমষ্টির ভাবনাটাকে গুঁড়ো করে দেওয়া হবে, এক দেশে পরিণত করা হবে। সে দেশটি হিন্দুত্ববাদী দেশ। হিন্দু জাগরণ করে, হিন্দু রসে জাগরিত করে, জারিত করে দেশের যে লোকতন্ত্র, সেই লোকতন্ত্রকে ভেঙে দেওয়া হবে। এদের প্ল্যানের মধ্যে ছিল সেটা। ভয়ঙ্কর সন্ত্রাস নামিয়ে এনে তৈরি হয়েছিল এই জন্য গোরক্ষা বাহিনী, বজরং দল, আরএসএস এর দল এবং যে সমস্ত সাধারণ মানুষ, তাদের হাতে ভয়ঙ্কর সমস্ত অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এবং এদের পরিকল্পনা ছিল 2025 সালের মধ্যেই ভারতে এক সন্ত্রাসী অভ্যুত্থান ঘটিয়ে গোটা দেশের মধ্যে নরসংহার করা হবে এবং নরসংহারের ভয়ে ভীত হয়ে মানুষ একবজ্ঞা হয়ে ওই হিন্দুত্বের ছাতার তলায় আশ্রয় নেবে এবং এইভাবে গোটা দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ভয়ঙ্কর প্ল্যান ছিল আরএসএস এর। ঘটনাক্রমে এই প্ল্যান কার্যকরী করার জন্য তারা যে ABCD A to Z যে প্ল্যানগুলো নিয়েছে, সেই প্ল্যান কিন্তু শুরু করে দিয়েছিল
তারা 2016 সাল থেকে 2016 সাল থেকে আপাতত নিরীহ। অর্থাৎ ভারতবর্ষের যারা আসল মনিব, এই দেশের মূল যারা মনিব, সেই মূল মনিবেরা জেগে আছে কিনা সেই জন্য সিধেল চোরের মতো আরএসএস প্রথমে এনআরসি, এনপিআর আর সিএ দিয়ে কাজটা শুরু করে। তার আগে একটু দেখে নেয় যে ভারতবর্ষের মানুষের চামড়া কতটা পুরু, ভারতবর্ষের মানুষের চামড়া কতটা পুরু এইটা দেখে নেওয়ার জন্য প্রথমে ডিমনিটাইজেশন করে, সমস্ত মানুষকে রাস্তায় নামিয়ে দেয়। মানুষ তাদের নিজের টাকা ব্যাংক থেকে বের করতে পারছে না, একটু একটু করে মানুষকে দুর্বল করে ফেলছে। মানুষকে রাস্তায় নামিয়ে দেয় আধার কার্ডের জন্য। লাইন দিতে থাকো, লাইন দিতে থাকো, লাইন দিতে থাকো। তুমি কোথাকার কে হে? বাড়িতে বসে আছো, আরাম করে কলেজে যাচ্ছ, আরাম করে অফিসে যাচ্ছ, লাইন দাও। আমি যা বলবো সেইভাবে লাইনে দাঁড়িয়ে যাও। ভারতবর্ষের মানুষ বুঝতে পারেনি, তারা ভাবছে একটা ডকুমেন্টের জন্য লাইনে গেছে। আমরা তখন বলেছি যে ভারতবর্ষের মানুষকে দুর্বল করে দেওয়ার জন্য এতদিন তারা যে মৌলিক অধিকারগুলো ভোগ করত, সেই মৌলিক অধিকারগুলোকে ধ্বংস করে দিয়ে তাদের পায়ের তলা থেকে মাটি কেড়ে নেওয়ার জন্য এই ডিমনিটাইজেশন করা হয়েছে। এই আধার কার্ডে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তাদের যে জনধন যোজনার নামে এদের মা বোনদের হাতে যে সমস্ত ছোট টাকা পয়সা নিয়ে বাজার ঘাট টাট এগুলো করা হয়, সেগুলোকে কেড়ে নিয়ে মেহুল চোকসি, নীরব মোদীদের মতো চোরদের নাকের ডগা দিয়ে এদেশের চৌকিদার তাদের ডাভোসে পাঠিয়ে দিয়েছে। আর এই আসল চোর ডাভোসে গিয়ে ফটো সেশন করেছে। এগুলো হয়েছে। পিএম কেয়ার্স এর নামে টাকা ঢুকেছে, মোদির জিম্বাতে টাকা ঢুকেছে। সে টাকা কোন কাজে লাগানো হয়েছে, কি কাজে লাগানো হয়েছে তার কোনো জবাব দেয়নি, কারণ ওখানেই লেখা আছে এই টাকা কোন কাজে লাগানো হবে তার জবাব দেবে না মোদি, অমিত শাহ। তাদের কাছে চলে গেছে। অর্থাৎ একটু 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 করে সিধেল চোর দেখার চেষ্টা করছে যে ভারতের জনগণ জেগে আছে কিনা। এনআরসি, এনপিআর, সিএ এর পরে যখন দেশ জুড়ে গণ অভ্যুত্থান শুরু হলো এই বিজেপির বিরুদ্ধে, তখন এরা বুঝতে পারলো যে এনআরসির কথা বলে, এনপিআর এর কথা বলে, সিএ এর কথা বলে এদেশের মানুষকে দুর্বল করা যাবে না, এদের মেরুদণ্ড ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যাবে না। ফলে এই আবহে শুরু হয়ে গেল আর একটা চাল। এর মধ্যে এই যে তারা যে খেলাটা খেলেছিল এনআরসির হয়ে, এনপিআর এর হয়ে, সেই খেলাটা ধরে ফেলাতে দেশের জনগণ ভোটের যে আঙিনায় আস্তে আস্তে বিজেপিকে কোণঠাসা করতে শুরু করে। বিভিন্ন রাজ্য হাতছাড়া হয়ে যায় বিজেপির। তখন বুঝতে পারে বিজেপি যে খেলাটা তাহলে ওই ইভিএম এর মধ্যে দিয়ে করতে হবে এবং খেলাটা নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে করতে হবে। অর্থাৎ তার নির্বাচন নির্ঘণ্ট এমন ভাবে তৈরি করতে হবে যাতে কেউ প্রশ্ন না করতে পারে। দুই একটা রাজ্য ছেড়ে দেওয়া হবে অন্যকে, আর বাকি গোটা রাজ্যকে নিয়ে এসে ওই যে 400 পারের দিকে নিয়ে চলে যেতে হবে, যাতে 400 পার করার পরে এই দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানো যায়। এইদিকে আমি এর আগে আলোচনায় এসেছি যে মোদি কিংবা মোহন ভগবত 400 পার কেন, 500 পার করেও
এই দেশটিকে হিন্দু রাষ্ট্র বানাতে পারবে না। হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা ওই মোহন ভাগবতের মগজের মধ্যে শুকিয়ে যাবে, কয়েকটা জেনারেশন শুকিয়ে যাবে। হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা নিয়ে যদি ওরা নরসংহার করতে চায়, তাহলে এই দেশ খণ্ড খণ্ড, টুকরো টুকরো হয়ে যাবে এবং চিহ্নিত হয়ে যাবে ইউরেশিয়ান বর্বরেরা, যাযাবরেরা। পরবর্তীকালে এদেশের বহুজন মানুষ একত্রিত হয়ে এই বর্বরদের, ইংরেজদের মতো, শক, হুন, পাঠান, মোগলদের মতো চিহ্নিত করে তাড়াতে শুরু করবে এই দেশ থেকে। এই দেশে আর ওদের রাখা হবে না, এটাও পরিষ্কার করে বলে দিচ্ছি যে এই কাণ্ডটি হতে যাচ্ছে। এনআরসির দ্বিতীয় অধ্যায়, এনপিআরসি এর দ্বিতীয় অধ্যায় হচ্ছে গোপনে গোপনে এরা নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে এই কাণ্ডটা শুরু করেছে। এখন এই যে চারিদিকে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, আনাচে কানাচে আপনারা যদি কান পাতেন, একটুখানি দুর্বল মানুষরা দেখবেন তারা শঙ্কা বোধ করছে। তারা ভাবছে, আমি কি এই যে ফর্ম ফিল আপ করে যেটা জমা দিলাম, সেই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আমি কি আর ডাক পাবো? আমার নামটা কি 26-এর ভোটার তালিকায় থাকবে? আমি কি সত্যি সত্যি এই দেশের নাগরিক হিসাবে বাস করতে পারবো? এই যে ভাবনা থেকে মানুষকে দুর্বল করে দিচ্ছে। এমনকি আমাদের ভারতের যে সমস্ত নাগরিক বিএলওর কাজ করছে, সেই বিএলওরা পর্যন্ত ভয়ঙ্কর ভাবে হতাশায় ভুগে 30 জনের উপরে বিএলও মারা গেছে ইতিমধ্যে। ভাবা যায়। এবং 30 জনের উপরে বিএলও মারা যাওয়ার পরে বিএলওদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তারা নির্বাচন কমিশনের দপ্তরে হামলা করেছে এবং তারা যথাযোগ্য কিছু প্রশ্নের উত্তর চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সেই সমস্ত উত্তর না দিয়ে তিনি এখন বিদেশে। আসলে এই যে রিভিশন, ভোটার তালিকার রিভিশন, এই বিষয়টা শুরু হয় 50-এর নির্বাচনের পরে থেকেই। গতকাল মনু সিংভি সুপ্রিম কোর্টে যে বয়ান আপনাদের দিয়েছে, দেশবাসীর জন্য যে বয়ান রেখেছে সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির সামনে, সে বয়ানটা আপনাদের আমি দেখাবো। কিন্তু তার আগে জানিয়ে দিই যে এই ইন্টেন্সিভ রিভিশন কিন্তু সাধারণ বিষয় নয়। ভোটার তালিকা সংশোধন হবে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে ইন্টেন্সিভ রিভিশন, এটা কিন্তু সহজ জিনিস নয়। যতদিন গড়াচ্ছে এসআইআর এর বিষয়টা, যতদিন গড়াচ্ছে, বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকাকে সংশোধন করার নামে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজে নেমে পড়েছে। রিভিশনের নামে ভোটার তালিকায় চলছে ডিলিশন, অর্থাৎ ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। আর এই ডিলিশন আর রিভিশন এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লাখো লাখো ভুতুড়ে ভোটার, যেগুলোকে প্রকাশ করছে না নির্বাচন কমিশন। শেষের দিকে, ভোটের শেষের দিকে ওই যে ইভিএম মেশিন, সেই মেশিনের স্পেশাল কিছু চিপ লাগিয়ে ওই ভুতুড়ে ভোটার সংযোজন করে নির্বাচনের রেজাল্টটা, মানুষ যাকে নির্বাচিত করেছিল তার রেজাল্টটা একেবারে পাল্টে দিয়ে তিনি যাদের হয়ে সুপারি নিয়ে কাজ করছেন তাদেরকে জিতিয়ে দিচ্ছেন। সুতরাং নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, সেই ভূমিকা মানুষের স্বার্থে নয়। নির্বাচন কমিশনারের ভূমিকা
হচ্ছে একটি রাজনৈতিক দলকে সত্তা পাইয়ে দেওয়ার পক্ষে, এবং সেটা ক্রমশ আপনারা দেখছেন যে বিহারের নির্বাচনেও সেটা হয়েছে। অর্থাৎ বিজেপির হয়ে সরাসরি দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই আরএসএস এর মানুষটি। আরএসএস এর গোপন অভিসন্ধি পূরণ করাই হচ্ছে তার লক্ষ্য। অর্থাৎ 2025 সাল আরএসএস এর কাছে ব্যর্থ হয়েছে। তারা স্বপ্ন দেখেছিল 100 বছরের মধ্যে এই দেশটা হিন্দু দেশে পরিণত হবে, 100 বছরের মধ্যে এই দেশটি রাম রাজ্য শুরু হবে। কিন্তু 2025 তারা ফেল করেছে, 400 পার করতে পারেনি। জন্যই এইরকম একটি নির্লজ্জ দালালকে নির্বাচন কমিশনের দপ্তরে বসিয়ে তারা এই এসআইআর এর মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষকে দখল করার চেষ্টা করছে এবং ভারতীয় নাগরিকদের নাগরিকত্বের মতো মৌলিক অধিকার থেকে বাদ দিচ্ছে। এসআইআর যে রিভিশন, সেই রিভিশনটা আমি বললাম সেটা সহজ রিভিশন নয়। প্রতি বছর একটা রিভিশন হয়, তার নাম সামারি রিভিশন। অর্থাৎ এই সামারি রিভিশনে যেটা হয় সেটা হচ্ছে যে কত লোক মারা গেছে তাদের নাম বাদ দেওয়া হয়, কত লোক তার এলাকা ছেড়ে চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হয়, এবং নতুন যারা ভোটার তারা উঠে আসছে সেই নামটা যুক্ত করা হয়। অর্থাৎ সেখানে রিভিশন করা হয় এবং সেখানে ইনক্লুড করা হয়, নতুন ভোটারদের নাম ইনক্লুড করা হয়, আর ডিলিশন করা হয় ওই মৃত ভোটার ছেড়ে যাওয়া ভোটারদের। তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে কোন ফর্ম ছাপিয়ে সেই ফর্ম ফিল আপ করে তাকে সার্টেইন একটা টাইম দিয়ে 2002 সাল একটা ল্যান্ডমার্ক দিয়ে এই ধরনের ফর্ম সাবমিশন করা হয় না। এবং সাবমিশন করার পরে কি হবে এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিতে ভুগতে হয় না। স্বাভাবিক, কারণ নির্বাচন কমিশনের ঘোষণা মতো 5ই নভেম্বর থেকে এই ফর্ম দেওয়া শুরু হয়েছে। এই ফর্ম দেওয়া শুরু হয়েছে, ইতিমধ্যেই সমস্ত ফর্ম জমা পড়েছে। 9 তারিখে, 9 ডিসেম্বর, আজকে 9 ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে। বোধহয় 2 দিন বাড়ানো হয়েছে, প্রকাশিত হবে। এবং সেই প্রকাশের পরে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তারা বুঝতে পারবেন যে তাদের নাম ভোটার তালিকায় এসেছে কিনা। যদি মনে হয়, দেখুন এখানেও নির্বাচন কমিশনের একেবারে স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক যে ভাবনা, যে 4টি কারণে কিন্তু আপনাকে ডাকতে পারে। আপনি যেই হন না কেন 4টি কারণে ডাকতে পারে। এক হচ্ছে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তাদের ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত যাচাই করার জন্য আপনার বাড়িতে নোটিশ পাঠাতে পারে। ভয়ঙ্কর বিষয়। এই নোটিশ নিয়ে আসবে কে? বিএলও। নোটিশ দেখেও অনেক মানুষ ঘাবড়ে যেতে পারেন, নোটিশ পাঠাতে পারেন। নোটিশ নিয়ে বিএলও যখন আসবে, বিএলও আপনাকে বলে দেবে যে এই দেখুন আপনার নোটিশে লেখা আছে কত তারিখে আপনার ইআরওর কাছে যেতে হবে শুনানির জন্য, এবং আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে ইআরওর সঙ্গে দেখা করবেন। এই ডকুমেন্টের মধ্যে 11টা ডকুমেন্ট বলেছে বিহারে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের ধাতানি খেয়ে 12টি ডকুমেন্ট হয়েছে, যেটা
আর একটা হচ্ছে আধার কার্ড। কিন্তু আধার কার্ডকে এখনো নির্বাচন কমিশন গুরুত্ব দিতে রাজি নয়। সুতরাং ইআরওর কাছে যেতে হতে পারে, যে কোনো নাগরিককে যেতে হতে পারে। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম না থাকলে তাদেরকে নাগরিকত্ব যাচাই করবে এই ইআরও। এইখানেই হচ্ছে জটিলতা। এই জটিলতার শুনানির সময় আপনাকে একেবারে প্রশ্নের পর প্রশ্নের উপরে দাঁড় করিয়ে দেবে ইআরও এবং আপনাকে ডকুমেন্ট জমা দিতে বলবে। সেই ডকুমেন্টে যদি ইআরও সন্তুষ্ট না হয় তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। এই বিষয় নিয়ে গতকালই শুনানি হয়েছে। সেই শুনানির পক্ষে প্রশান্ত ভূষণ যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে আমি থামিয়ে থামিয়ে যতটা পারি আপনাদের কাছে বাংলা করে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের জয়মাল্য বাগচি এবং চিফ জাস্টিস সূর্যকান্তের যে বেঞ্চ, সেই বেঞ্চের যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা আপনারা শুনুন। Before I get into the details of the application that we had filed regarding deduplication, etc., Lord, I just wanted to, without repeating anything, give a broad overview of what is happening. Lord, for the first time after the first election in 1950, for the first time the Election Commission is creating voters lists from a clean slate. It has never happened in the history of this republic before. This SIR is completely different from the earlier SIRs which were done. The 2003 SIR was, the base was the earlier voters list. From the earlier voters list, after door-to-door verification, etc., additions and deletions to that voters list were being made. Today, this SIR exercise is a de novo preparation of a voters list by asking every citizen to first file the enumeration form along with certain documents, etc. This kind of exercise has never been done before. বন্ধুরা, আপনারা শুনতে পেলেন প্রশান্ত ভূষণ বলছেন যে 50 সালে প্রথম যখন ভোট হয় তখন থেকে এই রিভিশনগুলো, প্রক্রিয়াগুলো চলছে। 2002 বা 3 সালের যে রিভিশন হচ্ছে, যে পূর্ববর্তী যে রিভিশন, তার একটা জিস্ট। কিন্তু এই যে স্পেশাল রিভিশন, সেই রিভিশন এর আগে কোনো দিন হয়নি। তারপরে শুনুন আপনারা প্রশান্ত ভূষণ কি বলেন। And why this hurry? Why this hurry? Why is it leading to a situation, my lord, where 30 BLOs have committed suicide? তিনি বলছেন কেন এত তাড়াহুড়ো করতে হবে, কেন এই দেশের ভোটার তালিকা তৈরি করার জন্য? Why this hurry? কেন এত তাড়াহুড়ো? এবং এই তাড়াহুড়োর জন্যই আমার দেশের 30 জনের উপরে বিএলও মারা গেছেন। You went through this. You are saying that you get enumeration forms filled by crores of people. Every BLO is supposed to get enumeration forms filled of all the people. Go house to house, get enumeration forms filled, etc. What happens to those who are migrant workers, etc.? How will they fill? তাদের কি হবে? যে সমস্ত মাইগ্রেন্ট পিপল যারা দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন দেশে কাজ করতে যায়, এত তাড়াহুড়ো করে তারা কি করে তার দেশে ফিরে আসবে এবং এই বিএলও যে ফর্ম দিচ্ছে সেই ফর্ম ফিল আপ করবে? Their enumeration forms, and you have given such a short time window and put such unreasonable pressure. Why? For what? And on top of that, you are saying that we will not follow any norms of transparency. You will not give the voters list in a machine readable form so that people can analyze
can easily and quickly examine whether your name is there or not there, how many duplicate voters are there, who are the duplicate voters, etc. You are saying that you won't use the deduplication software. You are saying you are not even putting the applications for addition and subtraction, addition and deletion on the website as is required under the election manual. That is why, my lord, those words which were read out by Vrinda in her arguments from that judgment, which said that we have to imagine that if you give plenary powers to the election commission, it can become a despot. And we cannot close our eyes to the fact, my lord, that today a lot of people in this country see the election commission as a despot. This is something which we cannot close our eyes to. And therefore, my lord, that is why our application is largely on transparency. So let us confine to the pleadings only. Let's not make any sweeping statements. No, that is there in the pleading. Who was committed suicide? What were the reasons? Because that will unnecessarily. So, my lord, what I am saying is, let us confine to the pleading, the reply, and the responsibility they have given. Yes, I'll confine myself to that. What I am saying is, my lord, that the exercise that is being done today is a completely different exercise from what has ever been done in this country before. And it is being done in a great unseemly hurry, unholy hurry, if I might say so. And it is being done in a non-transparent manner, with the result that ultimately, my lord, if you have a situation where finally they publish the result in the voters list in final voters list of Bihar, and thereafter, my lord, on the day of the voting, more than 3 lakh new voters were added between the final publication of that. And if you do not give the voters list as it is being updated in a machine readable form, my lord, people cannot see who's being added, who's being subtracted, and for what reason. So therefore, do we have finally, because now that Bihar election is over, do we have ultimately final data available readily that after this SIR, what is the overall impact? How many people excluded, how many added, and figure? So, for example, my lord, the Reporters Collective published a detailed report showing that more than 5 lakh duplicate voters still remained in the electoral roll. Now, this is after this SIR exercise, and they showed that these are duplicates because they took a great deal of effort to convert the roll into a machine readable form. That judgment which the Election Commission keeps citing to say that we can't give it in a machine readable form doesn't say that. All that it says is that for the time being, we are not directing them to give it in a machine readable form. These people, if they want, the political parties, it can convert it, use their own resources to convert it into a machine readable form. Now, if it can be converted into a machine readable form, how is anything going to be affected, adversely affected, privacy or anything else by giving it in a machine readable form? All that it does is allows this exercise of detecting duplicate voters easier. Why do they not want this to be done? Why do they want to make it very difficult for anybody to find out who are the duplicate voters who have been enrolled? And they go on changing the electoral roll from day to day, from time to time. They do not put out the changes. They do not put out the applications for addition, deletion, etc. And I'll come to that. I'll show, my lord, from the manual that this is what the manual required. This is what they are doing. This is what the manual required. This is what they are doing. Because the manual took, and on the issue of citizenship also, Election Commission has given repeated instructions to their election officers earlier, saying that, look, it is not the job of the Election Commission to determine anybody's citizenship. At most, what you can do is, if you have a doubt, refer him to the competent authority. That's all that they can do. Unless the decision of the competent authority comes that so-and-so is not a citizen, until then the Election Commission cannot remove anybody on the ground of citizenship if that person is claiming that I am a citizen of this country.
And if he has been on the roll, and that's what, my lord, the Supreme Court said in that Lal Babu Hussain. They said that the very fact that you were there in the electoral roll earlier is a presumption of citizenship, etc. And therefore, if you want to thereafter delete somebody from the electoral roll, you have to give him reasons, give him a notice, and give him reasons as to why you believe that he is not a citizen of this country. And that is why, my lord, advisedly in Form 6, the application for addition of a name in the electoral roll only requires a self-declaration. Because how many people have these documents which they are asking for? If one were to go on this basis, that you must produce one of these documents in order to show that you are a citizen, more than 25% people in the country will be removed from the electoral roll. So therefore, and you can't arrogate to yourself an arbitrary power to decide without any guidelines as to how will you decide who is a citizen, who is not a citizen. And that is why Election Commission advisedly said in not one, multiple communications that Election Commission is not to decide citizenship. It has to be referred to the competent authority for their decision. And yet, my lord, this exercise is being done ostensibly on the ground to verify citizenship. This is the problem. It's a very, very serious problem. খুব ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কথা বললেন প্রশান্ত ভূষণ যে ফাইনাল লিস্ট পাবলিশড হয়ে গেছে কিন্তু ভোটের আগের দিন হঠাৎ করে 3 লাখ উনি বলেছেন ওনার কাছে একটা খবর আছে কিন্তু এই সংখ্যাটি 5 লাখ সে 5 লাখের উপরে ভোটার যুক্ত হয়ে গেল এই ফাইনাল লিস্টের পরে অর্থাৎ যে লিস্ট ওই চোরগুলো পাবলিশ করলেন জনসমক্ষে নিয়ে এলেন যে এত ভোটার রয়েছে সেই লিস্ট হঠাৎ করে ভোটের দিনে পাল্টে আরো 5 লক্ষ ভোটার ঢুকে গেল So for example, my lord, the Reporters Collective published a detailed report showing that more than 5 lakh duplicate voters still remained in the electoral roll. Now, this is after this SIR exercise. And they showed that these are duplicates because they took a great deal of effort to convert the roll into a machine-readable form. That judgment which the Election Commission keeps citing to say that we can't give it in a machine-readable form doesn't say that. All that it says is that for the time being, we are not directing them to give it in a machine-readable form. These people, if they want, the political parties, it can convert it, use their own resources to convert it into a machine-readable form. Now, if it can be converted into a machine-readable form, how is anything going to be affected, adversely affected, privacy or anything else by giving it in a machine-readable form? All that it does is allows this exercise of detecting duplicate voters easier. Why do they not want this to be done? Why do they want to make it very difficult for anybody to find out who are the duplicate voters who have been enrolled? And they go on changing the electoral roll from day to day, from time to time. They do not put out the changes. They do not put out the applications for addition, deletion, etc. And I'll come to that. I'll show, my lord, from the manual that this is what the manual required. This is what they are doing. This is what the manual requires. This is what they are doing. Because the manual took, and on the issue of citizenship also, Election Commission has given repeated instructions to their election officers earlier, saying that, look, it is not the job of the Election Commission to determine anybody's citizenship. At most, what you can do is, if you have a doubt, refer him to the competent authority. That's all that they can do. Unless the decision of the competent authority comes that so-and-so is not a citizen, until then the Election Commission cannot remove anybody on the ground of citizenship if that person is claiming that I am a citizen of this country. And if he has been on the roll, and that's what, my lord, the Supreme Court said in that Lal Babu Hussain. They said that the very fact that you were there in the electoral roll earlier is a presumption of citizenship, etc. And therefore, if you want to thereafter delete somebody from the electoral roll, you have to give him reasons, give him a notice,
and give him reasons as to why you believe that he is not a citizen of this country. And that is why, my lord, advisedly in Form 6, the application for addition of a name in the electoral roll only requires a self-declaration. Because how many people have these documents which they are asking for? If one were to go on this basis, that you must produce one of these documents in order to show that you are a citizen, more than 25% people in the country will be removed from the electoral roll. So therefore, and you can't arrogate to yourself an arbitrary power to decide without any guidelines as to how will you decide who is a citizen, who is not a citizen. And that is why Election Commission advisedly said in not one, multiple communications that Election Commission is not to decide citizenship. It has to be referred to the competent authority for their decision. And yet, my lord, this exercise is being done ostensibly on the ground to verify citizenship. This is the problem. It's a very, very serious problem. এটা ভয়ঙ্কর একটা সমস্যা, যে সমস্যা সমাধান না করতে পারলে এদেশের বহু মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলবে এবং এদেশের বহু মানুষকে ভুগতে হবে। এসআইআর এর নামে নাগরিকত্ব পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য এই এসআইআর হচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে ওই যে 400 পার করতে পারেনি, বিজেপিকে 400 পার করতে দেওয়া হবে এবং তারপরে আরএসএস তার যে নরসংহার শুরু করবে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়ার জন্য অভ্যুত্থান ঘটাবে। এই কারণেই এরকম একটি পালিত লেজনাড়া প্রভুভক্ত জ্ঞানেশ কুমার গুপ্তাকে নিয়োগ করা হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যেটা বলেছেন প্রকাশ আম্বেদকর, সে ইভিএম এর বিরুদ্ধে একটি কেস করেছে এবং পরিষ্কার করে বলছেন যে কোনো মুখ্যমন্ত্রী আমার সঙ্গে এসে বসুক, আমি ধরে ফেলেছি, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে নিশ্চিত প্রমাণ আছে যে কিভাবে ভোটের মেশিনে, ভোটের খেলায় একেবারে যাদের কোনো ধরনের অস্তিত্ব নেই সেই রাজ্য জয় করে নিচ্ছে এই বিজেপি। অর্থাৎ এই নির্বাচনে ভোট আপনারা যতই দেন কোনো অসুবিধা নেই, ভোটের বাক্স পড়ে গেল, কিন্তু ওই চিপ, সেই চিপ কি নির্বাচন কমিশনের হাতে থাকে না সেই চিপ আর একজন অন্তরালে বসে সেই চিপ পরিচালনা করছে? অর্থাৎ ওই চিপের মধ্যেই পরিষ্কার অর্থে একেবারে সাজানো আছে কিভাবে বাংলা দখল করবে, কিভাবে 12টি রাজ্য এমনকি তামিলনাড়ু পর্যন্ত দখল করার প্ল্যান করেছে। তামিলনাড়ু, কেরল এবং উত্তরপ্রদেশ দখল করার প্ল্যান করে এই 12টি রাজ্যে এসআইআর নামিয়ে নেওয়া হয়েছে এবং সামনের থেকে এরকম ভয়ঙ্কর কিছু খেলাকে নিয়ে এসেছে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে এবং ভীত সন্ত্রস্ত হয়ে থাকার পরে তারা অভ্যুত্থান না ঘটাতে পারে, বিরোধিতা না করতে পারে, যেটা বিহারের ক্ষেত্রে হলো। স্বাভাবিক কারণে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই এসআইআর আসলে নয়, এই এসআইআর এর সঙ্গে রয়েছে একটা গোপন অভিসন্ধি। এটা নাগরিকদের বেনাগরিক করার এবং সংবিধান ধ্বংস করার এবং ভারত রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কি, চরম নৈরাজ্য পরিবেশ তৈরি করে গণসংহারের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি এবং তার যে ফোরফাদার আরএসএস।